বেগুন চাষ একটা অত্যন্ত লাভজনক চাষ। এটাতে যেমন খরচা আছে তার থেকেও বেশি পরিমাণে প্রফিট আছে। এবং বর্তমানে চাষিবাসীরা এই বেগুন চাষে কিন্তু অনেকটাই পিছিয়ে। তার কারণ হলো ব্যাকটেরিয়াল উইল্ট বলতে পারেন, ফাঙ্গাল ডিজিজ বলতে পারেন। কেমন বিষয়টা হয়, বেগুন গাছ কিন্তু হঠাৎ ফল দিতে দিতে বা ফ্লাওয়ারিং স্টেজে বা ফ্রুটিং স্টেজে কিন্তু আস্তে আস্তে ঝিমিয়ে আস্তে আস্তে বসে বসে মারা যায়। যেমনটা এই গাছের পাতায় দেখতে পাচ্ছেন, এরকম ঢলে ঢলে আস্তে আস্তে পড়ে যায়। তো এরকম একটা সমস্যা আছে। তাছাড়া গুড়ি পোকা, সাদামাছি, নলি পোকা, চুষি পোকা, লেদা পোকা, এগুলো তো উৎপাত রয়েছেই। কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমরা যখন সমস্যায় পড়ি তারপরেই কিন্তু আমরা সমাধান খোঁজার চেষ্টা করি। কিন্তু আজকে আমরা দেখব যে সমস্যা আসার আগে আমরা কি করব বা কি করলে আমরা সমস্যাটা সবচেয়ে কম আসবে, সেই নিয়ে আজকে ভিডিও আলোচনা হবে। তার আগে ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই আসি বীজের ব্যাপারে। বীজ কীরকম চয়েস করবেন বা কীরকম ধরনের বীজ লাগাবেন, চেষ্টা করবেন হাইব্রিড F1 জাতের বীজ লাগানোর। আর তাছাড়া এখন দেশীয় স্থানীয় কিছু বীজ রয়েছে যেগুলো দেশি টাইপের, সেগুলোর কিন্তু ফলন দুর্দান্ত। মূল কথা হলো আপনাদের এলাকায় সবচেয়ে ভালো ফলন যে টাইপের বীজ পাওয়া যায় সেগুলো আপনারা রোপণ করতে পারেন বা চারা তৈরি করতে পারেন। এবং তার সাথে সাথে যদি সেটা না পান, যদি বলেন যে আর একটু খরচার দিকে যাব, তাহলে আপনারা এরকম টাইপের গ্রাফটিং চারা করতে পারেন। এগুলো সব গ্রাফটিং চারা আছে। তো গ্রাফটিং চারা বলে নাকি উইল্ড ডিজিজ ক্ষমতাটা, মানে উইল্ড ডিজিজটা আসে না বললেই চলে। তো এরকম কোনো বেগুন গাছের চারার উপরে লেখা নেই যে উইল্ড ডিজিজ আসবে না। এটা আপনার যত্নের উপরে নির্ভর করছে কিভাবে আপনি উইলটাকে কন্ট্রোল করবেন বা নিমাটোক জাতীয় জিনিসকে কন্ট্রোল করবেন। সেটা আজকের ভিডিওতে আপনি জানতে পেরে যাবেন যে কিভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। একবারে দমন এই জিনিসটা করাটা সম্ভব নয়। বেগুন চাষ ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে জমি তৈরির উপরে বা জমির মাটি কিভাবে তৈরি করবেন। মানে আমার কথা বলার একটাই উদ্দেশ্য যে মাটি যদি ঠিকঠাকভাবে আপনি রেডি করতে পারেন তাহলে কিন্তু রোগ জ্বালাটা বা উইল্ড ডিজিজ, নিমাটোক, গাছ ঢলে পড়া, মরা, এই সমস্যাটা প্রথম থেকেই কম আসবে। তো তার জন্য কি করব, প্রথমত জমির মাটিকে আমরা টেস্ট করাবো। এবার জমির মাটি আপনাদের লোকাল এরিয়ায় যদি টেস্ট হয়ে যায় পঞ্চায়েত বা আপনাদের পৌরসভা থেকে তো ঠিক আছে। আর যদি আপনারা সেটা না পারছেন, এখন অনলাইনে বা মার্কেটে পিএইচ লেভেল মাপার এক ধরনের মিটার পাওয়া যায়। তো সেই মিটারকে নিয়ে আপনারা প্রত্যেক জমির চার কোণে দিয়ে মাপিয়ে নিতে পারেন বা টাচ করে দেখে নিতে পারেন যে আপনার পিএইচ ব্যালেন্স কি আছে। অম্লতা বা ক্ষারীয় কি করে বুঝবেন, চার কোণে দিয়ে মেপে দেখে নেবেন বা চার কোণে দিয়ে টাচ করে দেখে নেবেন। যদি চারটা কোণের মধ্যে তিনটে কোণে আপনার মাটির ভাগ, অম্লতার ভাগ বেশি আছে, তার মানে আপনার মাটিতে অম্লতা বেশি আছে। এবং যদি চার কোণের মধ্যে তিন কোণে ক্ষারীয়টা বেশি থাকে, তো আপনার জমিটা একটু ক্ষারীয় টাইপের। তাহলে প্রথম কাজ আপনাদেরকে জানতে হবে কিন্তু আপনার জমিটা অম্লীয় না ক্ষারীয়। ঠিক আছে, মানে অম্লতার ভাগ বেশি আছে না ক্ষারীয়র ভাগ বেশি আছে। তো তার জন্য ওই পিএইচ ব্যালেন্স যেমন হয় আপনি ওটা মেপে দেখে নিলেন। যদি আপনার জমি অম্লতা ভাগ বেশি থাকে, 25 কেজি অনুযায়ী ডোলোচুন এবং 2 কেজি ব্লিচিং পাউডার দিয়ে পুরো জমিটাকে রেডি করবেন। এবং আপনার জমি যদি ক্ষারীয় হয় তাহলে ভুলেও কিন্তু চুন দেবেন না, শুধু 2 কেজি পরিমাণ ব্লিচিং পাউডার দিলেই কিন্তু আপনার জমি অনেকটা রেডি হয়ে যাবে। এবং তার পরের করণীয় কাজ হচ্ছে আপনার জমিটার মাটিটাকে প্রথমত চষে দিতে হবে বা আপনার নাঙ্গল দিয়ে বা রোটার দিয়ে পুরো উল্টে পাল্টে দিতে হবে বা চাষ দিতে হবে। তাতে একটা চাষ হলে একটা চাষ, দুটো চাষ হলে দুটো চাষ, যেটা আপনার জমির মাটি অনুযায়ী সেটা আপনিই বুঝতে পারবেন। এই যে চুন এবং ব্লিচিং পাউডার এগুলো জাতীয় যে যেমন মাটির মাপ সেরকম ছড়িয়ে আপনারা মাটিটাকে প্রথমত একটা দুটো চাষ দিয়ে মিনিমাম 15 থেকে 20 দিন পর্যন্ত ওই অবস্থাতে জল ভরে ছেড়ে দেবেন। আমার কথার উদ্দেশ্য, যদি আপনার 1 বিঘা জমি থাকে, সেই 1 বিঘা জমিতেই কিন্তু এই জিনিসগুলোকে মিশিয়ে 2 বার থেকে 1 বার চাষ দিয়ে জল ভরে মিনিমাম 15 থেকে 20 দিন ওই অবস্থায় ছেড়ে দিলেন। আপনারা কিন্তু মনে রাখবেন, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। আপনারা যদি মনস্থির করেছেন যে বেগুন চাষ করব, তাহলে এই ধরফর বা তাড়াহুড়ো করলে কিন্তু আপনার জমির সমস্যা প্রচুর বেড়ে যাবে আগের থেকে। এবং তারপরে যে কাজটা করতে হবে, প্রত্যেক বিঘা প্রতি 2 টলি কমপক্ষে 1 বছর পুরনো গোবর সার চেষ্টা করবেন যেন 1 বছরের থেকেও পুরনো হয়। যদি না হয় কোনো অসুবিধা নেই, কারণ একটাই সমস্যা আছে, যদি আপনারা কাঁচা গোবর দেন, কাঁচা গোবরের মধ্যে কিন্তু অনেক গ্যাস থাকে। ওই গ্যাসের কারণে কিন্তু আপনাদের মাটির একটু ক্ষতি হতে পারে। তাই বললাম যে 1 বছরের যতটা পারবেন পুরনো গোবর আপনার জমিতে দিলে কিন্তু রেজাল্ট আগের থেকে অনেক বেটার পাবেন। এবং ওই গোবর দিয়ে মাটিটাকে চাষ দেবেন। এবং তার সাথে প্রত্যেক বিঘা প্রতি 100 কেজি ভার্মি কম্পোস্ট বা 100 কেজি গোবরের সাথে 2 কেজি ট্রাইকোডার্মাকে ভালোভাবে মিশিয়ে ওটাকে 2 দিন 3 দিন রেখে পুরো জমিকে ছিটিয়ে দেবেন। ভার্মি কম্পোস্ট দিলে খুবই ভালো হয়, যেটা কম্পোস্ট সার বা ভার্মি কম্পোস্ট বলে যেখানে,
গোবর দিয়েই তৈরি হয়, সেই ভার্মি কম্পোস্টকে 2 কিলো ট্রাইকোডার্মার সাথে 3 দিন কোনো ছায়া জায়গায় রেখে তারপর সেই জমিতে আপনি ছিটিয়ে পড়ে জল ঢুকিয়ে সেচ দিয়ে এবং ওর মধ্যে 2-1টা চাষ দিয়ে ফেলে রেখে দেবেন কমপক্ষে 2 থেকে 3 দিন। বোঝা গেল? এবং তারপরেই আমরা জমিতে কিছু জৈব কিছু রাসায়নিক সার দিয়ে আমরা জমির মাটিটাকে রেডি করব। জৈবর দিকে যদি বলতে চাই, আপনারা বিঘা প্রতি 50 কেজি সর্ষে খোল, যে সর্ষে হয় আমরা সর্ষে লাগাই, সেই সর্ষে খোল দেবেন এবং 30 কেজি হারে নিম খোল। নিম খোলটা কাজ করবে মাটিতে যত ব্যাকটেরিয়া নতুন করে জন্মাচ্ছে তাদেরকে কিন্তু আস্তে আস্তে ধ্বংস করে ফেলবে মাটির তল থেকে। তো এই 30 কেজি পরিমাণ নিম খোল, 50 কেজি পরিমাণ সর্ষে খোল এবং বিঘা প্রতি 50 কেজি অনুযায়ী সুপার ফসফেট এসএসপি বা বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা টিএসপি, এটা ব্যবহার করবেন। এবং তার সাথে 15 কেজি থেকে 17 কেজি পরিমাণে পটাশ এমওপি, এই পটাশ এমওপিটা ব্যবহার করবেন। তাতে কি হয়, মাটিটাও সুস্থ থাকবে এবং গাছটাকে ডাঁটও রাখবে পটাশে। পটাশ, তাছাড়া পটাশের ঘাটতি থাকলেও কিন্তু গাছ অনেক সময় রাস টাইপের হয়ে যায় বা কীরকম একটা বাদামি বাদামি কালার হয়ে যায় পাতা। তো সেই ব্যাপারে না হয় আমি পরেই কথা বলবো। এই সারটাকে পুরোভাবে মিশিয়ে জমিতে ছিটিয়ে পড়ে ওটাতে আমি একটা চাষ দেবো, বা পারলে আপনি 2টো চাষও দিতে পারেন। এবং সেইভাবেই জমিটাকে 5 থেকে 7 দিন পর্যন্ত ওই অবস্থাতেই ফেলে রাখবেন। এটা তো হয়ে গেল আপনাদের জমি রেডি করা পর্যন্ত। এবার যে চারাটা আপনি রেডি করবেন বা যে চারাগুলো আপনি তৈরি করবেন বেগুন চারা, এই জমিতে রোপণ করার 1 থেকে 2 দিন আগে একটা কীটনাশক মাকড়ের ওষুধ একটা স্প্রে করে রাখবেন, যাতে কিন্তু পাতা বা যে ডগাগুলো হয়, পাতলা পাতা হয় তো এই ডগাগুলো যাতে না খেয়ে নেয়। তো এগুলো তারা 1 থেকে 2 দিন আগে কিন্তু স্প্রে করে রাখবেন, এটা মাথায় রাখবেন। এবং সেই চারাগুলোকে তোলার পরে আপনারা গোড়ায় যে মাটিগুলো থাকবে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার করার পরে প্রত্যেক লিটার জলে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি, যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন, প্রত্যেক লিটার জলে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে সেই জলে মিনিমাম আধা থেকে 1 ঘন্টা পর্যন্ত বেগুন চারার গোড়াগুলোকে ভিজিয়ে রাখবেন। এটা জৈবিক পদ্ধতি। আর যারা কেমিক্যাল পদ্ধতি করতে চান তারা প্ল্যান্টোমাইসিন মানে হচ্ছে আপনার অ্যারিস কোম্পানির আছে, তার সাথে সাথে অনেক কোম্পানিরই আছে। ওই প্ল্যান্টোমাইসিন প্রত্যেক লিটার জলে 1 গ্রাম করে ওই জলে গোড়া বা শিকড়গুলোকে চুবিয়ে রাখতে হবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা রাখলেও হয়ে যাবে, অসুবিধা হয় না। তো এটা মাথায় রাখবেন, 1 ঘন্টা পর্যন্ত কিন্তু জলে যেন চুবানো থাকে ওই গোড়াগুলো, গাছের যে গোড়াগুলো আপনি ধুয়ে পরিষ্কার করবেন বেগুন গাছের ছোট ছোট চারার, ওই চারার গোড়াগুলো যেন 1 ঘন্টা পর্যন্ত ওই জলটাতে ভিজানো থাকে। তার কারণটা হলো বেগুনটা একটা জায়গায় আপনার রোপণ করা ছিল চারাটা, তারপরে যে মাটি পরিবর্তন করে আর একটা জায়গায় রোপণ হবে, এর মধ্যে যে কোনো ব্যাকটেরিয়া আছে কি নেই আপনি তো বুঝতে পারবেন না দেখে। তো তাই সেই জন্য এগুলো হচ্ছে ছত্রাকনাশক বলতে পারেন। তো এগুলো কি হয়, যখনই আপনি মাটিটা ছাড়িয়ে যখন শিকড়ের মধ্যে এটা ভিজাবেন, শিকড়ের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়া ফাঙ্গাল ডিজিজ যদি হয়ে থাকে সেগুলো কিন্তু রিকভার হয়ে যাবে আস্তে আস্তে। নতুন মাটিতে পড়ার মাত্রই কিন্তু সে নতুনভাবে রুট ছাড়বে, শিকড় ছাড়বে। ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই করতে হবে। আপনাদের বেগুন চারা রেডি হয়ে যাওয়ার পর আপনারা যখন মূল জমিতে বসাবেন বেগুন চারাগুলো, তো লক্ষ্য রাখবেন বেগুন গাছের চারার থেকে চারার দূরত্ব, মানে এই গাছের গোড়ার থেকে এই গাছের দূরত্ব যেন 2.5 থেকে 3 ফুট হয়। ঠিক আছে? এটা মাথায় রাখবেন, যেন একটা গাছের থেকে এই গাছটার থেকে এই গাছটার দূরত্ব যেন 2.5 থেকে 3 ফুট পর্যন্ত হয়। এবং মাঝখানে যেটা মানে বেডিং টু বেডিং দূরত্ব, এই বেডিং থেকে এই বেডিংয়ের দূরত্ব আপনারা 4 ফুট পর্যন্ত রাখতে পারেন, 5 ফুট পর্যন্ত রাখতে পারেন। এটা কিন্তু অনেকটাই চওড়া, মিনিমাম 8 থেকে 10 ফুট চওড়া আছে এই বেডিংটা। এটা হয়তো আপনারা ভাববেন যে আমরা একটু ঘন লাগিয়ে দেবো তাহলে কিন্তু ফলন বেশি পাবো। একদমই এই ভুলটা করতে যাবেন না, যে অতিরিক্ত ঘন লাগানোর চক্করে গাছের মধ্যে যখন ফাঁক থাকবে না, বা প্রত্যেকটা গাছের মধ্যে যদি এইভাবে জয়েন্ট বা জোবা লেগে যায়, বুঝতে পারছেন, একটা গাছের মধ্যে যদি এরকম ফাঁক না থাকে তাহলে কিন্তু কি হবে, সূর্যালোক বা সূর্যের আলো কিন্তু গাছের মধ্যে প্রবেশ করবে না বা মাটিতে প্রবেশ করবে না, প্রচুর পরিমাণে ফাঙ্গাস জন্মাবে এবং ওই গাছের একটা গাছ থেকে একটা গাছের ফাঁকে কোনো রকম বাতাস প্রবেশ করতে পারবে না। তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ সাদামাছি, নানা রকম পোকা মাকড়ের উপদ্রব প্রচুরভাবে বাড়বে। তো এই ভুলটা করবেন না। গাছ থেকে গাছের দূরত্ব অ্যাটলিস্ট 2.5 থেকে 3 ফুট রাখবেন, সবচেয়ে ভালো। ওর থেকে যদি আপনি 2-5 ইঞ্চি ছেড়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা এই গাছ রোপণ করে দেওয়ার পর এই যে খুঁটি দেখতে পাচ্ছেন, এরকম খুঁটি অবশ্যই দেবেন।
কারণ এখানে আপনাদেরকে দেখাই, এই যে তারের গার্ড দেওয়া হয়েছে, এই যে তারের গার্ড, এটা অনেক টান দেওয়া হয়েছে তারের গার্ড। কারণটা একটাই যে বেগুন গাছে কিন্তু ঝড়ঝাপটা, এই বেগুন গাছ কিন্তু আপনার কন্টিনিউ রাখতে পারলে 1 বছর আরামসে চলে যাবে, আরাম করে কিন্তু 1 বছর ফলন দিয়ে দেবে। রানিং ফলন কিন্তু আপনার গ্যারেন্টি 7 মাস দেবেই, আপনি যদি একটু যত্ন করতে পারেন। তো এই 7 মাসের মধ্যে ঝড় ঝাপটা জল এগুলো সহ্য করার তো একটা ক্ষমতা থাকতে হবে গাছের। তো তার জন্য এই গাছে এই যে তার দেখতে পাচ্ছেন, এই তার কিন্তু আপনাকে 2 সাইডে দিয়ে এইভাবে খুঁটি দিয়ে বেঁধে রাখতে হবে। এই যেমন খুঁটি দেখতে পাচ্ছেন, এরকম খুঁটি দিয়ে বেঁধে রাখতে হবে। এবং পরবর্তী কাজ কি হবে, আপনারা গাছটাকে এই বা চারাটাকে মূল জমিতে রোপণ করে দেওয়ার পরে কোনো একটা শোষক পোকার ওষুধ দেবেন। কতদিন পর দেবেন? গাছের চারা লেগে যাওয়ার ঠিক 4-5 দিন পরে। মানে আপনারা জল দিয়ে দিয়ে গাছের চারাটাকে একটু লাগাবেন বা বুঝতে পারবেন যে গাছের চারা শিকড়টাকে একটু ধরেছে মাটিতে। 5 থেকে 7 দিন পরই কিন্তু একটা শোষক পোকার ওষুধ দেবেন, যেগুলো চুষি পোকা বা গুড়ি পোকা বলতে পারেন। আমি কিছু টেকনিক্যালের নাম দেখুন ডিসপ্লেতে মেনশন করে দিয়েছি। এই টেকনিক্যালের যে কোনো ওষুধ আপনি স্প্রে করবেন, তাতেই কাজ হয়ে যাবে, অসুবিধা হবে না। এই কীটনাশকগুলি স্প্রে করে দেওয়ার ঠিক 1 থেকে 2 দিন পরেই কিন্তু গাছের শিকড় বা গাছের গোড়া পচার একটা সমস্যা আসতে পারে। সতর্ক এখানে হয়ে থাকবেন। এখানে কিন্তু আপনাদেরকে ওই গোড়া পচার জন্য প্রিভেন্টিভ রূপে আগে থেকে স্প্রে করে রাখবেন। আমি নাম বলে দিচ্ছি, বায়ার কোম্পানির এলিয়েট, প্রত্যেক লিটার জলে 2 গ্রাম করে প্রত্যেক গাছের বডি এবং গাছের গোড়াকে ভালোভাবে চুবিয়ে স্প্রে করে দেবেন। যদি আপনার গাছের বয়স 15 দিন পেরিয়ে যায়, ছেড়ে দিন, লাগবে না, ব্যবহার করতে লাগবে না এলিয়েট। এই যে ব্যবস্থাপনাগুলো বললাম, এগুলো কিন্তু 15 দিনের আগে স্প্রে করবেন, গাছের বয়স 15 দিন হওয়ার আগে। বায়ার কোম্পানি এলিয়েট প্রত্যেক লিটার জলে 2 গ্রাম করে গোড়া থেকে শুরু করে একদম গাছের কাণ্ডটাকে ভালোভাবে চুবিয়ে স্প্রে করে দেবেন। দরকার পড়লে নজেলটাকে একটু লুজ করে দেবেন, দেখবেন অনেকটা গাছটা ভিজে যাবে, পুরো গাছের বডিটাকে। এবং সেটা যদি হাতের নাগালে না পান, আপনারা BASF কোম্পানির জেলোরা প্রত্যেক লিটার জলে 2 ml করে জেলোরাটা ব্যবহার করতে পারেন। আর সেটাও যদি হাতের নাগালে না পান, তাহলে আপনারা রোকো বলে একটা প্রোডাক্ট আছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটাকে কিন্তু 2 গ্রাম করে ওই একইভাবে ব্যবহার করতে পারেন। তাহলে কি হয়, গাছের গোড়া পচা রোগটা কিন্তু অনেকটা কন্ট্রোল হয়ে যায় ছোটোর থেকেই। এবং আর একটা জিনিস তার সাথে করতে পারলে ভালো হয়, আপনারা অনেক সময় বেগুন জমিতে কিন্তু আগাছা মারার জন্য আগাছানাশক স্প্রে করে দেন। তো এই আগাছানাশক স্প্রে করলে মাটির অবস্থা তো খারাপ হবেই, এবং তার সাথে সাথে কিন্তু গাছের বার বৃদ্ধি, ফুল ঝরা, এগুলোও কিন্তু সমস্যা দেখা দেয় আস্তে আস্তে। চেষ্টা করবেন কৃষি সম্বন্ধে যে কোনো কিছু যন্ত্রপাতি, সেগুলো দিয়ে যদি মাটিটাকে উল্টোপাল্টা করে দিতে পারেন তো খুবই ভালো হয়। সেটাই করাটা আমার মনে হয় সবচেয়ে ভালো। তো এই উল্টোপাল্টা করে দিলে কী হয়, নিচেকার মাটি ওপরকার যখনই চলে আসবে, তখন যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া আছে সেটা রোদের তাপে কিন্তু একটু হলেও মারা যাবে। তো মাটিটাও ভালো রইলো, ব্যাকটেরিয়া ফাঙ্গাসটাও মারা গেল, নিচের মাটি ওপরেও চলে গেল, তাহলে কি হয়, অক্সিজেন সাপ্লাইটাও ভালো হলো। তো এটাই হলো কিন্তু বেগুনের প্রথম পরিচর্যা। যদি আপনাদের এর পরেও কোনো রকম পরিচর্যা লাগে, মানে এর পরে কি করব, কি ঔষধ স্প্রে করব, বা গুড়ি পোকা, নলি পোকা, চুষি পোকা কীভাবে কন্ট্রোল করব আমরা এই বড় হলে, বা ডগা ছিদ্রকারী পোকার ক্ষেত্রে, আপনারা বলুন। এইরকমই একটা ডেডিকেট একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে আমি গিফট করে দেবো। কিন্তু তার আগে আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে।